হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আমরা আবারও ক্লাস 12-এর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের পড়ার যে বিষয়বস্তু সেটা হলো ওপেরন কনসেপ্ট, জিন রেগুলেশন অ্যান্ড এক্সপ্রেশন। একটি টপিক আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এবং এখানে এই যে ওপেরন কনসেপ্ট আমাদের কাছে একদমই একটি নতুন ব্যাপার এবং খুব ভালো করে বুঝতে হবে এবং যে কোনো বই থেকে বুঝতে গেলে অনেকটা সময় দিতে হবে, তারপরে এই গোটা বিষয়টা বুঝে ওঠা যাবে। আমরা খুব সহজ সরল একটি ছবির মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষাতে জাস্ট এটা লিখলেই তুমি ফুল নাম্বার পাবে। বই থেকে যতই লিখতে যাও কিন্তু অনেক অসুবিধা হবে, বোঝার ক্ষেত্রেও অনেক অসুবিধা হবে। তো প্রথমেই বলি ওপেরন কি, এটা নিয়েই প্রথম কোশ্চেন। ওপেরন কি? আমরা যদি একটি ইউক্যারিওটিক সেলের আলোচনা করি, ইউক্যারিওটিক সেলের যদি জিন নিয়ে আলোচনা করি তো 5' to 3' সাপোজ লিখলাম, এখানে 3' to 5' লিখতেই পারি, নাও লিখতে পারি। আমরা বলছিলাম যে ওখানে ইউক্যারিওটিক সেলে যে এই আমরা জিন মানে বুঝি, জিন মানে বলেছি আমরা ডিএনএর কিছু অ্যাক্টিভেটেড পার্ট যেখান থেকে কোনো প্রোটিন সিনথেসিস হয় তাকে বলা হয় জিন। তার মানে এটা যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে ইউক্যারিওটিক সেলের এখান থেকে এখান পর্যন্ত একটি জিন আছে এবং যার পার্টিকুলার একটা মিনিং আছে এবং যেটা ট্রান্সলেশনের পর একটি প্রোটিন তৈরি হয়। কিন্তু প্রোক্যারিওটিক সেলে এই শুধু জিনটি তার ট্রান্সলেশন অবধি যেতে পারে না। ভালো করে বুঝতে হবে, আগে ওপেরনটা কি বুঝতে হবে। যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে শুধুমাত্র জিন তার নিজের এক্সপ্রেশন নিজে করতে পারে, কিন্তু যদি প্রোক্যারিওটিক সেল হয় তাহলে জিনটি নিজে নিজে এক্সপ্রেশন করতে পারে না, তার জন্য আগে পিছনে কিছু সঙ্গী সাথীর দরকার হয়, যাকে বলা হয় একসঙ্গে ওপেরন। মানে এখানে অপারেটর বলে একটি রিজিয়ান, এখানে প্রোমোটার বলে একটি রিজিয়ান, এখানে রেগুলেটর বলে একটি রিজিয়ান, এই রিজিয়ানগুলো থাকে। মানে আমরা এখান থেকে এখান পর্যন্ত যেটা ইউক্যারিওটিক সেলে জিন বলছি সেটা প্রোক্যারিওটিক সেলে জিনই বলবো, কিন্তু প্রোক্যারিওটিক সেলে অ্যাকচুয়ালি জিন বলতে পারি না, প্রোক্যারিওটিক সেলে বলতে হয় ওপেরন। মানে গোটা বাংলা যেটা দাঁড়ালো, ইউক্যারিওটিক সেলের যেটা জিন, প্রোক্যারিওটিক সেলের সেটা ওপেরন। তো প্রথমে তো এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আর এটা বুঝলাম আমরা যে জিন প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিজে নিজে তার বহিঃপ্রকাশ করতে পারে না, তার জন্য আরও আগে কিছু সিকোয়েন্স লাগে, যে সিকোয়েন্সগুলো তাদেরকে এক্সপ্রেস করতে হেল্প করে। আর এই সবাইকে নিয়ে একসঙ্গে বলা হয় ওপেরন। তার মানে আবারও বলছি, আমরা ওপেরন কনসেপ্ট পড়ছি, মানে এটা যে আমরা প্রোক্যারিওটিক সেলের জিন এক্সপ্রেশন পড়ছি। ইউক্যারিওটিক সেল হলে এসব কনসেপ্ট আসবে না। যারা এই কনসেপ্ট দেন তাদের দুজন বিজ্ঞানীর নাম জ্যাকব ও মোনার্ড। নাম দুটো অবশ্যই মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, কারণ পরীক্ষায় পড়বে। জ্যাকব ও মোনার্ড, এবং 1961-এ তারা এই কনসেপ্ট দেন এবং তারপরেই 4 বছর পর 1965-তে তারা নোবেল প্রাইজ পান এর জন্য। তার মানে বুঝতেই পারছো যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের আলোচনার বিষয়বস্তু ওপেরন কনসেপ্ট। তো আরও বিষয় রয়েছে, সেটা কি? আমরা জিন বলছি যার এক্সপ্রেশন বলি, তাহলে ওপেরন মানে তার এক্সপ্রেশন, মানে একই ব্যাপার। যে জিনের যেমন পার্টিকুলার কোনো একটি প্রোটিন তৈরি হয়, ওপেরনের ক্ষেত্রেও পার্টিকুলার কোনো একটি প্রোটিন তৈরি হয়, তার মেকানিজমটা একটু আলাদা। এখন বিভিন্ন ধরনের জিন প্রোক্যারিওটিক সেলে আছে। জ্যাকব ও মোনার্ড যা নিয়ে আলোচনা করেছিলেন, যাকে নিয়ে পরীক্ষা করেছিলেন, সে ছিল ইকোলাই, ইস্টেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়ার দেহে তারা এটা আবিষ্কার করেছিলেন। তো আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা হলো ল্যাকোপেরন, যাকে আমরা পুরোপুরিভাবে বলবো ল্যাকটোজ ওপেরন। ল্যাকটোজ ওপেরন মানেও অন্য কিছু নয়, সেটা হলো ল্যাকটোজকে ভাঙলে আমরা জানি গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাই। ল্যাকটোজ একটি দ্বিশর্করার নাম, যেটা দুধের মধ্যে থাকে, আমরা দুগ্ধ শর্করা বলি। সেই ল্যাকটোজকে ভাঙলে আমরা পাবো গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তাহলে এই ওপেরনটি কী করবে? ওপেরনটি অন্য কিছু করবে না, এই ল্যাকটোজকে ভাঙবে, এই ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করবে। ইন্ট্রোডাক্টরি পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ বেসিক জিনিসটাকে বুঝতে হবে যে কী ব্যাপারটা কী, মেকানিজম তো বুঝবোই আমরা। তাহলে ল্যাকটোজকে ভাঙতে গেলে ইকোলাইয়ের বা যে কোনো ব্যাকটেরিয়া যারা করে, ল্যাক্টোব্যাসিলাস যারা রয়েছে, তাদের কিছু এনজাইমের দরকার আছে। যেমন আমরা পড়ব বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক পারমিয়েজ আর ট্রান্স অ্যাসিডাইলেজ, তিনটি উৎসেচকের নাম পড়ব।
সেই উৎসেচকগুলো কিভাবে তৈরি হয় সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ল্যাকোপেরনে। মানে যারা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া তারা ল্যাকটোজটাকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করবে আর তারপর গ্লুকোজটাকে বসে বসে খাবে। পড়ার বিষয়বস্তু যে তাদের বডি থেকে এই তিনটে উৎসেচক তৈরি হলো কীভাবে, সেটাই আমাদের ল্যাকোপেরন আছে পরীক্ষায়, সব অপেরন নেই, শুধুমাত্র ল্যাকোপেরন আছে, সেটাই আমাদের পড়ানোর বিষয়বস্তু। এবং এর সঙ্গে শুনে রাখো গ্যালোপেরন আছে, গ্যালাক্টোজোপেরন, অ্যারাওপেরন আছে, অ্যারাবিউলোজোপেরন, এরকমের বিভিন্ন ধরনের ট্রিপোপেরন আছে। হ্যাঁ, এরকম প্রচুর ধরনের ওপেরন আছে। তো সেই ওপেরন মধ্যে আমাদের শুধুমাত্র ল্যাকোপেরন নিয়ে আলোচনা করতে হয়। এবার যে কোনো রকম উপকরণে আমরা এখানে ছবিটা মুছে দিলাম, আমরা দেখালাম যেখান থেকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি জিনটা আছে আর তারপরেও আরও তিনটে ডটেড স্ট্রাকচার দেখালাম, যেখানে বলছিলাম অপারেটর, প্রোমোটার এবং রিপ্রেসার এরকমের তিনজন বা রেগুলেটর এই ধরনের তিনটে পজিশন ছিল। তো আমরা সেটা একবারই এঁকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে জিনিসটি কী রয়েছে। প্রথমেই আমরা বোর্ড ওয়ার্ক কিছুটা করে নিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য। তো প্রথমেই আমাদের খুব জেনারেল একটি ব্যাপার মাথায় রেখে আলোচনাটা শুরু করতে হবে। সেটা হলো গল্পটা এটা যে এটা গোটা একটা পাত্র, আমরা ধরে নিলাম গোটা বোর্ডটা একটা কন্টেনার বা পাত্র, সেখানে দুধ আছে এবং তার মধ্যে এসে পড়েছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং তাদের উদ্দেশ্য হলো সেই দুধ থেকে খাবার খাওয়া। একদম গল্পের মতো করে যদি আমরা বোঝার চেষ্টা করি, সেই দুধ থেকে খাবার খাওয়া। আর খাবার বলতে তারা যেটা গ্রহণ করবে সেটা হলো গ্লুকোজ। এখন দুধের মধ্যে আমরা জানি কার্বোহাইড্রেট হিসাবে থাকে ল্যাকটোজ। আমরা আগেও বলছিলাম যে ল্যাকটোজ থাকে, সেই ল্যাকটোজকে ভাঙলে যদি আমরা ভাঙি তাহলে সেখান থেকে আমরা গ্লুকোজ পাই আর সঙ্গে পাই গ্যালাক্টোজ, এই দুটো জিনিস পাই। এখন দরকার যে এসে কাজ করতে শুরু করেছে তার দরকার গ্লুকোজ। এখন এই গোটা প্রক্রিয়াটা ল্যাকোপেরনের কার্যপদ্ধতি, দুটো কোশ্চেন আসে, প্রথমে বলে দিই দুটো কোশ্চেন আসে। সেটা হলো বলে যে ল্যাকোপেরনের গঠন বর্ণনা করো, তাহলে আমরা এই ছবিটা আঁকবো এবং আরও কিছু অ্যারো ট্যারো দেবো, সেগুলো তোমরা দেবে পরে, নাহলে শুধু ছবি আঁকলেই হয়। এই গোটা ছবিটা এঁকে দিলেই ল্যাকোপেরনের গঠন বর্ণনা করা হয়ে গেল। আরেকটি কোশ্চেন পরে, সেটা হলো ল্যাকোপেরনের কার্যপদ্ধতি বর্ণনা করো, মানে ল্যাকোপেরন কাজ করছে কীভাবে সেটা করতে বলে। মানে বুঝতেই পারছো যে ল্যাকোপেরনের বিষয়বস্তুটা এতটাই বড় যে তাকে ভেঙে দুটো কোশ্চেন করেছে, কখনো এটা আসে কখনো ওটা আসে। ওকে, তো আমরা প্রথমেই একবার ল্যাকোপেরনের গঠন নিয়ে আলোচনা করে নেবো, তারপরে কাজে আসছি আমরা, তারপরে গল্পটায় আমরা ফিরে আসছি। গঠনটা একবার বলে নিই। আমরা বলেছিলাম যে ইউক্যারিওটিক সেলের যেটা জিন, প্রোক্যারিওটিক সেলের সেটা ওপেরন। ইউক্যারিওটিক সেলের শুধুমাত্র জিনটাই তাই বহিঃপ্রকাশ করতে পারে, প্রোক্যারিওটিক সেলের জিন একা একা বহিঃপ্রকাশ করতে পারে না, তার জন্য আরও কিছু সঙ্গী সাথীর দরকার হয়। এখানে সেই সঙ্গী সাথীদের নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমেই যদি আমরা বলি যেখানে এখান থেকে এই তো যেটা এখানে বলছিলাম যে আসল যে জিনের কথাটা বলছিলাম সেটা এইটুকু অংশে রয়েছে, যাকে আমরা স্ট্রাকচারাল জিন বলছি। সেই স্ট্রাকচারাল জিনে আমরা ল্যাকোপেরনের গঠন করছি। স্ট্রাকচারাল জিনে তিনটে অংশ আছে, একটাকে ল্যাক জেড বলা হয়, একটাকে ল্যাক ওয়াই বলা হয়, একটাকে ল্যাক এ বলা হয়। ল্যাক জেড থেকে একটি প্রোটিন তৈরি হয় যেটা পরবর্তীকালে উৎসেচকে কনভার্ট হয়, উৎসেচকের নাম বিটা গ্যালাক্টোসাইডেজ। ল্যাক ওয়াই থেকে তৈরি হয় ল্যাক পারমিয়েজ। ল্যাক এ থেকে তৈরি হয় ট্রান্স অ্যাসিটাইলেজ। আমরা মাঝে এই দাগগুলো কেন দিয়েছি? আরও বেটারভাবে বোঝানোর জন্য। কি এগুলো এমআরএনএ, আমরা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি ইচ্ছা করে, কারণ এটা জিন, তাহলে জিন থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাহলে প্রত্যেকটা জিন তার একটি করে এমআরএনএ, তার একটি করে প্রোটিন। মানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে স্ট্রাকচারাল জিন থেকে আলটিমেট 3 ধরনের প্রোটিন বা 3 ধরনের এনজাইম তৈরি হয়। আমরা 1 জিন 1 পলিপেপটাইড বা 1 জিন 1 এনজাইম তো কনসেপ্ট পড়েছি, তো জানি। তার মানে এখানে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক পারমিয়েজ এবং ট্রান্স অ্যাসিটাইলেজ কার থেকে কী তৈরি হয় এটা পরীক্ষায় কোশ্চেন আছে, যে ল্যাক জেড থেকে কী তৈরি হয়, এই কোশ্চেন এটা। তো এগুলো মাথার মধ্যে রাখতে হবে। আর কি রয়েছে, আমরা স্ট্রাকচারাল জিনের যদি আপস্ট্রিমে যাই, আমরা এই দিকটাকে আপস্ট্রিম বলি, যদি আপস্ট্রিমে যাই তাহলে সেখানে ল্যাক ও বলে একটি জায়গা পাচ্ছি, যার মানে হলো
মানে অপারেটর, ও ফর অপারেটর, যারা এই পদ্ধতিটাকে অপারেট করে, যাকে আমরা ল্যাক ও বলি। মানে স্ট্রাকচারাল জিনের আপস্ট্রিমে রয়েছে ল্যাক ও, ল্যাক ও এর আপস্ট্রিমে রয়েছে ল্যাক পি, পি ফর পলিমারেজ। মানে অ্যাকচুয়ালি হলো পি ফর প্রোমোটার, এখানে পি ফর প্রোমোটার যারা পলিমারেজকে বসায়। যদি মনে না থাকে তাহলে অবশ্যই পি ফর পলিমারেজ, পি ফর প্রোমোটার। তার মানে এই অংশে যেটাকে আমরা এঁকে রেখেছি সেটা অন্য কিছু নয়, সেটা হলো পলিমারেজ। এখানে ল্যাক পলিমারেজ মানে পলিমারেজ উৎসেচক এখানে এসে বসে। গল্প এটাই যে পলিমারেজ উৎসেচকটা এখান থেকে এখানে চলে যেতে হবে, আর এখান থেকে এখানে চলে গেলেই এই রিডিংগুলো আসবে। আর তারপরেই আমরা তো ট্রান্সক্রিপশন পড়েছি। একটা জিনিস বলে রাখি, সেটা হলো ওপেরন কনসেপ্ট পড়ছি বা ল্যাক ওপেরন পড়ছি মানে আমরা অন্য কিছু পড়িনি, আমরা একটি ট্রান্সক্রিপশন পড়ছি, আমরা একটি পার্টিকুলার ট্রান্সক্রিপশন পড়ছি, যেটা আমরা পড়েছিলাম সেই ট্রান্সক্রিপশনই পড়ছি আবার, নির্দিষ্ট। তাই ট্রান্সক্রিপশনের সময় দেখেছিলাম যেখানে আরএনএ এসে বসবে, আরএনএ পলিমারেজ, আর তারা 3টে এমআরএনএ তৈরি করবে, তো সেটাই পড়ছি তো আমরা। তার মানে এখানে পলিমারেজ, আরএনএ পলিমারেজ এসে বসার জায়গা। তাহলে বুঝলাম স্ট্রাকচারাল জিনে আপস্ট্রিমে ল্যাকো, ল্যাকো এর আপস্ট্রিমে ল্যাক পি, আর ল্যাক পি এর আপস্ট্রিমে ল্যাক আর, আর ফর রেগুলেটর, আর ফর রেগুলেটর। হ্যাঁ, রেগুলেটর দু ধরনের হতে পারে, সেটা রিপ্রেসার হতে পারে, সেটা ইনডিউসার হতে পারে। রেগুলেট করবে যারা, নিয়ন্ত্রক আর কি। রিপ্রেসার মানে যারা চেপে দেবে ব্যাপারটাকে, আর ইনডিউসার মানে যারা উদ্দীপিত করবে। তাহলে হয় উদ্দীপিত করবে, নাই প্রসেসটাকে চেপে দেবে। তো দুটো ব্যাপার রয়েছে, দুটো যাই করুক না কেন সে অ্যাকচুয়ালি রেগুলেটই করে। আর আমরা এখানে কি করেছি, আমরা এখানে আর কিছু করিনি, আরেকটি এমআরএনএ তৈরি করে দেখিয়ে দিয়েছি ইচ্ছা করেই, যে এখানে আরেকটি প্রোটিন তৈরি হয়েছে, সেই প্রোটিনটা আমরা জাস্ট এখানে এঁকে রেখেছি। কারণ একটি এমআরএনএ থেকে একটি প্রোটিন তৈরি হয়, একটা প্রোটিন তৈরি করে রেখেছি ইচ্ছা করে, বোঝানোর জন্য, জাস্ট এই গোটা ব্যাপারটা বোঝানোর জন্য। এরপর বিষয়বস্তু, যেটা এখানে গল্প বলছিলাম, সেই গল্পে ফিরে আসবো। সেটা কি, যে এই গোটা কন্টেনারের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াসে পড়েছে, রয়েছে, থাকতে পারে ল্যাকটোজ, থাকতে পারে গ্লুকোজ, দুটোই থাকতে পারে। কারণ ল্যাকটোজ তো প্রথমে ছিল, এখন সেই ল্যাকটোজ ভেঙে যে কিছু পরিমাণ গ্লুকোজ ল্যাকটোজ তৈরি হয়নি, এটা কে বলবে? তার মানে সেই ব্যাকটেরিয়াগুলো এসে যদি দেখে যে ল্যাকটোজ আছে, ভালো করে শুনবে, যদি দেখে যে ল্যাকটোজ আছে, তাহলে অবশ্যই এই 3টে এনজাইমের দরকার আছে। কারণ যারা এখানে এই প্রক্রিয়াটিকে সাহায্য করবে, এরা এই প্রক্রিয়াটিকে সাহায্য করবে। আর যদি দেখে এখানে সে গ্লুকোজ আছে, তো মজাই মজা, কিছু করার দরকার নেই, চুপচাপ বসতে গ্লুকোজ খা। যদি এখানে এসে দেখে যে গ্লুকোজই আছে, তাহলে তো কিছু করার দরকার নেই, কারণ তো রেডিমেড গ্লুকোজ সে পেয়েই যাচ্ছে, তাহলে ভাঙতে যাবে কেন? আর যদি দেখে যে গ্লুকোজ নেই, ল্যাকটোজ আছে, তাহলে এখন ভাঙতে হবে, বসে বসে ভাঙতে হবে, দিয়ে খেতে হবে। তার মানে গোটা পদ্ধতিটা এইভাবে নিয়ন্ত্রিত হয় যে গ্লুকোজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, অথবা ল্যাকটোজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, কন্ডিশন দুটো। তোমাকে যদি পরীক্ষায় এরকম উল্লেখ করে দেয় যে ইনডিউসারের উপস্থিতিতে ল্যাক অপেরণের কার্যপদ্ধতি বর্ণনা করো, ইনডিউসারের উপস্থিতিতে ল্যাক অপেরণের কার্যপদ্ধতি বর্ণনা করো। ইনডিউসার মানে ওখানে ল্যাকটোজ, যারা প্রসেসটাকে ইনডিউস করবে, আর রিপ্রেসার মানে এখানে গ্লুকোজ, যারা প্রসেসটাকে চালানোর দরকার নেই তো, তারা রিপ্রেসারের কাজ করবে। তার মানে এখানে এটাই, গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে তার মানে ল্যাকটোজ অ্যাবসেন্ট, আমরা উল্টো দিকে বলতেই পারি। মানে এই দাগটার মানে এই দাগটা আমরা বলতেই পারি যে গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে তার মানে ল্যাকটোজ অ্যাবসেন্ট, নাও থাকতে পারে, অবশ্যই দুটোই একসঙ্গে প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু দরকার পড়বে না, কারণ অ্যাভেলেবেল গ্লুকোজ আছে। আর যদি এটা হয় তাহলে এটা, কারণ গ্লুকোজ যদি অ্যাবসেন্ট আছে তো বলতে হচ্ছে আমাকে যে ল্যাকটোজ প্রেজেন্ট রয়েছে। অত যদি নাও বলো এটা যে ল্যাকটোজের মানে গ্লুকোজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, আর ল্যাকটোজ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এবার এখানে চলে এসো, একদম ডাইরেক্ট, খুব সোজা জিনিস। সেটা হলো নর্মালি যদি গ্লুকোজ থাকে, আমরা একটু এঁকে এঁকেও দেখিয়েছি, জাস্ট ম্যাচিংয়ের জন্য পড়িয়েছি। যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে, যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে তাহলে এক্ষেত্রে এই পদ্ধতিটি চালানোর দরকার নাই। আর যদি গ্লুকোজ প্রেজেন্ট না থাকে, ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে এই পদ্ধতিটি চালানোর দরকার আছে। এটা যদি হয় বিষয়। আরেকটি বিষয় এখানে প্রথমে বলে রাখি, দিয়ে শুরু করি,
শুরু করলে 2 মিনিটই শেষ, কিছুই নেই। সেটা হলো এই যে স্ট্রাকচারটি, সেই স্ট্রাকচারটি ধরো এখানে বসতে পারে। সাপোজ আমরা একটি ডটেড লাইন দিয়ে এখানে দেখাচ্ছি, এই স্ট্রাকচারটা এখানে বসতে পারে। আর আরেকটি আমি চেঞ্জ করছি, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করছি, বিষয়টা একই, আমি শুধু একটু নিচের দিকে করলাম। তাহলে এই ছবিটি মানে এই স্ট্রাকচারটি যদি এখানে এসে বসে যায়, তাহলে এই ভদ্রলোকটি এদিকে যেতে পারছে না, আমরা এরকম ধরে নেব। এখানে গার্ড করে দিচ্ছে, এ যদি এখানে গিয়ে বসে যায় তাহলে এই গোটা জায়গাটা ব্লক হয়ে গেল। আর ব্লক হওয়ার জন্য এই যে পলিমারেজ, যে এখানে গেলে অ্যাকচুয়ালি কাজটা হতো, যে এখানে গেলে এটা এটা এবং এটা তৈরি হতো, সে যেতে পারছে না, তাই হচ্ছে না। তাহলে এ এখান থেকে এখানে কখন যেতে পারবে না? যখন ল্যাকটোজ আছে। ল্যাকটোজকে এখানে বসে পড়লো, এখন যদি এখানে বসে পড়ে তাহলে যাবে কী করে? তাহলে বসে পড়লে ও কিন্তু যেতে পারছে না, কারণ জায়গাটা ব্লক করে দিয়েছে। যে জায়গাটা আমি ম্যাচ করিয়েছিলাম ইচ্ছা করে, সেরকম একটি জায়গা নেই, এখানেই ফিল আপ করে দিয়েছে। তাহলে এই জিনিসটি আর এখানে যেতে পারছে না, ফলে এই ছবিটি এখানে নেই আপাতত, ফলে এই উৎসেচকটি ওইদিকে যাচ্ছে, ফলে এগুলো আসছে, আসতে তো হবেই, কারণ আমরা ল্যাকটোজ দিয়ে শুরু করেছি। আমরা বলেছি ল্যাকটোজ আছে, ল্যাকটোজ আছে মানে এই তিনটের দরকার আছে, মানে এটা তৈরি হবে, মানে ল্যাকটোজকে ভাঙবে এবং গ্লুকোজ গ্যালাক্টোজে পরিণত হবে, কারণ আমরা এখানে বলেছি ল্যাকটোজ আছে, ল্যাকটোজকে ভাঙবে। একদম সহজ ব্যাপার, ছবিটা আঁকলে। আর একটা কথা বলছি, এবার আমি ল্যাকটোজকে তুলে দিলাম, দিয়ে ছবিটাকে আবার আগের মতো করে দিলাম, দিয়ে বলছি গ্লুকোজ আছে। তাহলে গ্লুকোজের এই যে ছবি, এ তো এখানে গিয়ে বসে না, দেখতেই পাচ্ছি ছবির আকার আকৃতি দেখে, যে স্কোয়ার করে দিয়েছি আর এখানে গোল করে রেখেছি। তাহলে গ্লুকোজ গিয়ে এখানে বসতে পারে না, আর বসতে পারে না মানে এ গিয়ে বসে, এ গিয়ে বসে পড়বে। গ্লুকোজ যেহেতু এখানে গিয়ে বসতে পারছে না, সেই জন্য এই জিনিসটি ব্লক হচ্ছে না, আর ব্লক হচ্ছে না বলে এ হেঁটে হেঁটে গিয়ে এখানে বসে পড়বে। আর বসে পড়া মানে যদি আমরা এটা ধরি, তাহলে এই উৎসেচকটি ওইদিকে যেতে পারছে না, যাওয়ারই বা কী দরকার আছে তো গ্লুকোজ, তাহলে ল্যাকটোজকে তো ভাঙার দরকার নেই। এই হলো ল্যাক অপেরণের বিষয়বস্তু। তাহলে খুব ভালো করে ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখবে, যদি অসুবিধা হয় একবার পজ করে আবার পিছনে এসে আরেকবার দেখবে, দেখবে কোনো অসুবিধা হবে না। এখানে দুটো বিষয়, যে ল্যাকটোজ আছে না নেই, গ্লুকোজ আছে না নেই। যদি ল্যাকটোজ থাকে তাহলে এগুলো তৈরি হবে, যদি গ্লুকোজ থাকে তাহলে এগুলো তৈরি হবে না, কারণ দরকার নেই। কারণ বিষয়বস্তু ল্যাকটোজ আছে না গ্লুকোজ আছে, খেতে কি পাচ্ছে, গ্লুকোজ খাবার জিনিস, যদি গ্লুকোজ থাকে তাহলে দরকার নেই, যদি ল্যাকটোজ থাকে তাহলে ভাঙতে হবে। আর ভাঙতে গেলে উৎসেচক তৈরি করতে হবে, উৎসেচক তৈরি করতে গেলে এই এনজাইমটিকে ওইদিকে যেতে হবে, আর যেতে গেলে এটি লাগালে হবে না, আর সেটি এখানেই ব্লক করে দেবে। তো এই সিম্পল স্ট্রাকচারের মাধ্যমে এই ছবিটি পরীক্ষায় যদি এঁকে দাও, তাহলে পরীক্ষায় কিছু না লিখলেও এই অ্যারোগুলোর মধ্যে যদি লিখে দাও যে এই উপস্থিত থাকলে এই হবে না, আবার আরেকটা অ্যারো দিয়ে লিখে দিলে এটি এখানে ব্লক করে দিচ্ছে বলে যেতে পারছে না, দিয়ে বলে যদি বোর্ডের এই ছবি দিয়ে দাও, তাহলেও পরীক্ষায় আর কোনো লেখার দরকার পড়বে না, জাস্ট ওই ছবিতেই নাম্বার পেয়ে যাবে। তো এই হলো আলোচনার বিষয়বস্তু। আশা করি লেখাপড়া বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো। আবারও নেক্সট ভিডিওতে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে, হিউম্যান জিনোম প্রজেক্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো বাকি আছে আমাদের, এগুলো নিয়ে আলোচনা করব। এবং ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ভালো করে পড়তে থাকো।